অনেকেই বলেন বাংলাদেশের খেলা দেখতে গেলে নাকি হৃদরোগের ঝুঁকিটা পারে। শুধু এই খুব কাছাকাছি যেও হেরে যায় বাংলাদেশ। আসলে স্বপ্নগুলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে অনেকটা এরকম, দেখতে দেখতে হঠাৎ যেন কোথাও আটকে যায়, কোথাও যেন সমস্যাটা হয়। এই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থায় যে স্বপ্ন দেখা, স্বপ্ন আটকে যাওয়া, এই সব কিছুই নিয়েই আমরা আজকে কথা বলতে চাই আমাদের স্যাটেনের স্পোর্টসে। তবে সব থেকে নিশ্চয় বড় অংশ জুড়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে নির্বাচন হচ্ছে সেখানে। আমাদের ট্যাগলাইনটা খুব কাছাকাছি, যে লড়াইটা এখন ব্যাটে নয় ব্যালট পেপারে। এটা নিয়ে আমরা কথা বলবো, এর সঙ্গে বাংলাদেশের স্পোর্টসের অন্যান্য অংশ নিয়ে কথা বলবো। দর্শক, এই সমস্ত কথা বলবার জন্য যে মানুষটি আমাদের সঙ্গে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ক্রীড়া উপদেষ্টা। আর আসিফ ভাই, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে, যেটা হচ্ছে প্রথমবারের মতো বোধহয় লাইভে আপনি বোধহয় এরকম টক শোতে উপদেষ্টা হওয়ার পর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। উপদেষ্টা হওয়ার পরে আমি সাধারণত এড়িয়ে চলার চেষ্টা করেছি, বাট প্রথমবারের মতো যমুনা টিভিতে আমি চেষ্টা করবো আপনাকে, দর্শকরা যে প্রশ্নগুলো আপনাকে জানতে চায় সেগুলো করবার জন্য। তার আগে বলি যে যেটা নিয়ে বললাম, যে স্বপ্নটা নিয়ে শুরু করা, আপনি একটা বছর পার করেছেন, সেটার বাস্তবতাও কিন্তু অনেক কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করতে গেলে অনেক সব আপনি বলেছেন বাধাপ্রাপ্ত হয়েছেন, সেই জার্নিটা যদি একটু আমাদেরকে বলতেন। আমাদের এখানে আসলে কাজ করতে গেলে তো অনেক স্টেক হোল্ডার ইনভলভ। আপনি সবসময় যেটা যেভাবে চিন্তা করেন সেভাবে করা সম্ভব হয় না, আপনি ক্ষমতায় থাকেন বা যেখানেই থাকেন। এবং আমাদের এই সরকারটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকার, এবং আমাদের স্টেক হোল্ডার আরও বেশি, আমাদের সকল রাজনৈতিক দল আমাদের স্টেক হোল্ডার, এবং এর বাইরেও আমরা মনে করি যে কাজ করার ক্ষেত্রে একা একা সিদ্ধান্ত নেওয়ার থেকে যদি স্টেক হোল্ডারদের থেকে পরামর্শ নেওয়া যায় তাহলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। সেই জায়গা থেকে আমরা এঙ্গেজও করেছি স্টেক হোল্ডারদেরকে বেশি। তো ফলে সবসময় দেখা গেছে যেটা যেভাবে করতে চাওয়া হয় বা চেষ্টা করা হয় সেটা হয়তো সেভাবে করা যায় না। এর বাইরেও আমাদের আরও, আমরা একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, সেই জায়গা থেকে আমাদের অনেক প্রায়োরিটিস আছে, আমাদের অনেক ঘাটতি আছে, আমাদের রিসোর্স লিমিটেড। তো সেই জায়গা থেকে কাজ করার ক্ষেত্রে অনেক টেকনিক্যালি হয়তো সবসময় ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না, প্র্যাকটিক্যাল বাস্তব ভিত্তিকভাবেই কাজ করতে হয়। সবার মন ঝুঁকিয়ে চলাটাও সেটাও সম্ভব হয় না অনেক কারণে, বাস্তবতা স্বাভাবিকভাবেই স্টেক হোল্ডার যে কোনো ইয়াতে, আপনি যদি মিডিয়াতে বলেন স্টেক হোল্ডার তো বিভিন্ন ধরনের, সবাই মন ঝুঁকিয়ে চলা তো কখনোই সম্ভব হয় না। বা একটা নির্বাচন হলেও তো সবাই জেতার তো সুযোগ থাকে না, সেখানে যাদের আসার তারাই আসে। তো সেক্ষেত্রে সবসময় হয়তো সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করি যাতে করে মিনিমাইজ করা যায় এবং ম্যানেজ করা যায়। আমরা সেটাই আসলে প্রত্যাশা, অনেক রকম সেই ম্যানেজমেন্ট করতে যে অনেক রকম প্রশ্ন তৈরি হয় সেই জায়গাটা। এখন বোধহয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কোন দিকে যাচ্ছে, এবং বাতাসে একটা রিউমার আছে, মানে সমঝোতা হচ্ছে কিনা তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুলের মাঝে। আপনাকে প্রশ্ন করার লোভ আমি আসলে সামলাতে পারছি না, আসলে কি সমঝোতা হচ্ছে না? প্রার্থীদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার সেভাবে আমি অবগত না, তবে হতে পারে। তারা দুইজনই সাবেক ক্রিকেটার, একজন অগ্রজ আর একজন অনুজ, এবং যেহেতু ক্রিকেটটা তো, আমরা তো হয়তো পলিটিশিয়ানদের জন্য হয়তো বিষয়টা ভিন্ন থাকে, বাট তারা দুইজনই তো ক্রিকেটের ভালোর জন্য চাচ্ছেন। সো এমন একটা জায়গায় যদি তারা আসতে পারেন যেখানে আসলে ক্রিকেটের ভালোটা নিশ্চিত করা যায়। একটা অনেক সময় হয় কি যে নির্বাচন, যুদ্ধ, এটার কারণে অনেক সময় দেখা যায় কি, মনে করেন দুর্ঘটনাক্রমেও এমন লোকজনও চলে আসতে পারে বোর্ডে যারা আসলে বোর্ডের জন্য বা ক্রিকেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। তো সেক্ষেত্রে যদি যারা ইলেকশন করছেন, হতে পারে যে তাদের মধ্যে কোনো সমঝোতা হলো না, তারপরে একটা বোঝাপড়া হওয়া উচিত যে বোর্ডটাকে ওনারা কীভাবে সামনের দিনে রান করবেন। এটা আমার মনে হয়েছে জরুরি। না হলে বোর্ড অ্যাজ এ টিম আকারে কাজ করতে পারবে না। দেখা যাবে যে বোর্ডের মধ্যেই নানা, ইতোপূর্বে তো বোর্ডে কখনো ইলেকশন হয় নাই সেভাবে, প্রেসিডেন্ট ইলেকশন তো আর হয় নাই। একজনের উপরে ব্লেসিং ছিল, সেই যথারীতি চলে আসতো এবং তাকে ঘিরেই সব আয়োজন। তো এখন তো ইলেকশন হচ্ছে, ফলে এখন নির্বাচিতরা আসবেন, তো তারা যেন অ্যাজ এ গুড টিম কাজ করতে পারে সেই জন্য একটা বোঝাপড়া থাকা জরুরি বলে আমার মনে হয়। না হলে আপনার বোর্ডের যদি ইম্পর্টেন্ট 10-15টা যে ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট যদি ভালো কাজ না করে তাহলে তো আপনার আলটিমেটে যেই ফলাফল, প্লেয়ারদের বা টিমের যে রেজাল্ট, সেটার প্রভাব বিস্তার করে। ফলে আমার মনে হয় যে বোঝাপড়াটা গুরুত্বপূর্ণ। আপনি আসলে দুইজনের মেধাটাও কাজে লাগাতে চান নিশ্চয়ই, তামিম ইকবাল একই সঙ্গে বুলবুল। আমার জায়গা থেকে তো আমি অবশ্যই চাইবো যে কেউ একজন জিতুক বা হারুক, যেই জিতুক যেই হারুক, তার জন্য বোর্ডে কাজ করে
এবং দুইজনেরই যোগ্যতার জায়গা হয়তো ভিন্নতা আছে, কম বেশি থাকতে পারে, অভিজ্ঞতা কম বেশি থাকতে পারে, তবে দুইজনেরই বাংলাদেশের ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে, সম্ভাবনা আছে। সেটা আমরা আমার জায়গা থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চাইবো যে সেটা যেন আমরা প্রপারলি কাজে লাগাতে পারি। মানে সেই জায়গায় বলছি ইলেকশনের প্রসেসটা বলতাম, সরাসরি তো সভাপতি ইলেকশনের কোনো প্রসেস নেই, প্রথমে পরিচালক নির্বাচিত হতে হবে। সেই জায়গাটা গত কয়েকদিন ধরে আসলে গুঞ্জন হচ্ছে যে পরিচালকের মধ্যে কে কি কোন জায়গায় যাবে ভাগাভাগি বা এরকম একটা প্রশ্ন আসছে, এবং টপ অফ দ্য টাউন হচ্ছে এটাই প্রশ্ন যে আসলে কতটুকু হলো শেষ পর্যন্ত। আপনার তো বা এই জায়গা থেকে সবকিছু বলাটাও সম্ভব না সে বাস্তবতায়। গতকাল পর্যন্ত তো প্রশ্ন ছিল নানা ধরনের, যে কে কাউন্সিলর হচ্ছে, কে ইয়ে হচ্ছে, এবং সেখানে নানা ধরনের প্রশ্ন প্রার্থীদের পক্ষ থেকে তোলা হয়েছিল। ইভেন এটাও বলা হয়েছিল যে মন্ত্রণালয় পক্ষপাতিত্ব করছে কিনা, কারো কাউন্সিলরশিপ বাতিল করছে কিনা। তো আপনি যদি কাউন্সিলর তালিকাটা দেখেন, সেখানে কিন্তু একেবারে সিরিয়াস কোনো ছাড়া কোনো বিতর্ক কাউন্সিলর তালিকায় কিন্তু নেই যারাই এসেছে। শুনানি হয়েছে, আমাদের নির্বাচন কমিশনার বিসিবি যাদেরকে বানিয়েছেন তারা শুনানি করেছেন এবং যথারীতি তারা ওইভাবেই রায় দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো প্রার্থীদের মধ্যে বিতর্ক পাইনি যে কাউন্সিলর তালিকা নিয়ে। এই জন্য প্রশ্নটা উঠছে যে কেউ কোনো কথা বলছে না, এর আগে এত কথা বললো, ঠিক যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো তারপরে কেউ কোনো বিতর্ক কথা বলছে না, কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি এবং সেটার জন্য সর্বোচ্চ পরিমাণ গুডউইলটা আমরা দেখানোর চেষ্টা করছি, বোর্ড দেখানোর চেষ্টা করছে, ইলেকশন কমিশন দেখানোর চেষ্টা করছে, মন্ত্রণালয়ও দেখানোর চেষ্টা করছে। ফলে যেটা হয়েছে, সবাই এই জায়গাটায় এখন আর কথা তোলার সুযোগ পাচ্ছে না যে কোথাও কোনো প্রভাব বিস্তার বা কারচুপি বা কাউকে হারিয়ে দেয়া, কাউকে বাদ দেয়া, এই কথাটা বলার সুযোগটা এখানে নেই। আমাদের ম্যান্ডেটটা খুব স্পষ্টভাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন, বিতর্কহীন একটা নির্বাচন। এবং কিন্তু সেই জায়গায় কয়েকটা কথা এসেছিল যে 5-6টা জেলার আমরা কাউন্সিলর দেখছিলাম যে পাঠানো হয়নি, জেলা প্রশাসকরা পাঠাননি, প্রথমে শূন্য ছিল, কালকের ভোটার লিস্ট হঠাৎ করে সে 5টা জেলা থেকে যুক্ত হয়েছে। সেই জায়গায় অনেকে প্রশ্ন তুলেছেন গণমাধ্যমে, এটা কিভাবে সম্ভব হলো, তারা কিভাবে পাঠালো। এই বিষয়টা আমি অবগত না, নিশ্চয়ই ইলেকশন কমিশন যেহেতু এই বিষয়ে ডিসক্রিপশন তাদের, তারা রাখবেন কি রাখবেন না, তারা হয়তো সেটা বিবেচনা করেছেন। আমার জানা মতে হাইকোর্টের যেই একটা রিট হলো, রিটার রায় আসলো আবার স্থগিত হলো, এই কনফিউশনটার কারণে কয়েকজন জেলার ডেপুটি কমিশনার ওনারা একটু কনফিউজড হয়েছিলেন। পরবর্তীতে এটা প্রসেস করে পাঠাতে তাদের একটু বিলম্ব হয়েছিল। তবে আমার দিক থেকে আমার মতামত ছিল, যেহেতু আমার আমি যেটা চাইতাম যে যেহেতু ওই একটা জটিলতা, আইনি জটিলতা তৈরি হয়েছিল, ফলে একদিন হয়তো আরো সময় বাড়ানোর সুযোগ ছিল, কারণ এটা অনেকেই কনফিউজ করেছে যে আমরা কোথা থেকে পাঠাবো, কারণ কোর্টের রায় আসছে। কিন্তু যে ফারুক ভাইকে নিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেটা হওয়ার কথা ছিল না আসলে, হ্যাঁ সম্ভবত টাইমটা আসলে এই জায়গায়। কিন্তু ওইখানে একটা আসিফ ভাই, আমাকে প্রশ্নটা আসলে আপনাকে করতে হচ্ছে যে 15টা ক্লাবকে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের দায়িত্বেই ভোটার লিস্টে দিয়েছেন, কিন্তু আপনার নিজেরও অবজারভেশন ছিল ওই 15টা ক্লাব নিয়ে, দুদকের ছিল, আমরা অনেক দিন ধরে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু বাস্তব অর্থেই যখন ক্রিকেটারদের কথা আসলো, রুটি রুজির কথা আসলো, এতগুলো ক্রিকেটার কি করবে, কিন্তু বারবার সেটাকে তলোয়ারের ঢাল হিসেবে ব্যবহার করা কিন্তু হয়, কিন্তু আলটিমেটলি কি একটা ভালো এক্সাম্পল হলো কিনা? এই যে ক্রিকেটারদেরকে সামনে ঠেলে দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, যেটা আপনি বললেন, এটার কারণেই, এই ধরনের নানা কারণেই আমরা পজিটিভ দিকে যেতে পারি না। আপনারা দেখেছেন যে আমরা কনস্টিটিউশনটাকে রিফর্ম করার একটা উদ্যোগ নিয়েছিলাম এবং ক্রিকেটকে ঢাকা থেকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, একটা প্রপার চ্যানেল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ক্লাবগুলো খেলবো না বা এই ধরনের একটা, এই যে ক্রিকেটারদের রুটি রুজির কথা বলে এক ধরনের সেই সংস্কারটাকে কিন্তু এক ধরনের এখন পর্যন্ত এটা স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। তো সবসময় আমরা এই একটা জায়গায় এসে, ইমোশনাল জায়গায় এসে আসলে থেমে যাই। আমার যে অবজারভেশন ছিল এই 14টা 15টা ক্লাব নিয়ে, এই অবজারভেশন এখনও আছে। এখনও আমি মনে করি যে এই 15টা ক্লাব শুড নট এক্সিস্ট, কারণ তারা যেই প্রসেসে এসছে, আমি দুদকের অবজারভেশনটা পড়েছি, দুদক যেই অনুসন্ধানে যেটা পেয়েছে, তারা যেই প্রসেসে এসছে, এটা ভালো কোনো এক্সাম্পল সেট করে নেই ক্রিকেটের জন্য। এবং আমার মনে হয় যে এই তাদের কারণে এবং বিগত সময়ের যেই টোটাল বিসিবির ইকোসিস্টেমের কারণে অনেক বড় বড় কর্পোরেট হাউস যারা হয়তো কন্ট্রিবিউট করতে পারতো, যারা হয়তো ক্লাব নিয়ে আসতে পারতো, তারা এখানে আসার পরিবেশটা আসলে পান নাই। এবং আমার মনে হয় যে নতুন বোর্ডে যারাই নির্বাচিত হয়ে আসবেন, তারা ওই পরিবেশটা তৈরি করবেন এবং এইরকম ক্লাব যারা আছে, যারা একটা কাউন্সিলরশিপের জন্য বা এখানে ব্যবসা করার জন্য হচ্ছে অনিয়ম করে ক্লাব হয়েছে, এইগুলোকে আস্তে আস্তে এলিমিনেট করে আপনারা এখানে আরও
ভালো ভালো ক্লাবকে যুক্ত করবেন, যাতে করে ওভারঅল ক্রিকেটের জন্য এটা ভালো হয়। মানে আপনি একটা কথা বলছেন যে কনস্টিটিউশনের কথা, আমার কাছে আপনাদের যে গঠনতন্ত্রটা আপনার পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, যেটা করা হয়েছিল পরে আর কাজে হয়নি, সেটা আছে হাতে। এবং আপনি দেখেন যে তামিম ইকবাল বা অন্যরা যে বারবার অভিযোগটি করছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল যে গঠনতন্ত্রের যে ধারাটি ব্যবহার করেছেন, যে এক ছোট্ট ক্ষমতা আছে একজন প্রেসিডেন্টের, সেটাই গণতন্ত্রে লেখা আছে, অবৈধ কিছু না, যেহেতু গণতন্ত্রে লেখা আছে। তারপর 5 জন অধিনায়ককে ভোটার বানানো যাবে, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন, যে সে আবার ভোটে দাঁড়াতে পারবে না। এরকম অজস্র কথাবার্তা লেখা আছে। এক্স ক্রিকেটার মানে কি ক্রিকেটার, কতদিন আগে এক্স হয়েছেন, কিচ্ছু লেখা নেই। এমন একটা গঠনতন্ত্র নিয়ে সমালোচনা করছেন তারা, কিন্তু কেউ কখনো বলছেন না যে আমি যদি দায়িত্ব পাই এই জিনিসগুলো পরিবর্তন করব। এটাই তো সমস্যা। মানে সমস্যাটা তো হচ্ছে যে ওনারা সমালোচনা করছেন যেটা পছন্দ হচ্ছে না সেটার, কিন্তু তারা যে স্টেক হোল্ডারদের সাথে অ্যালাইন্ড, ওই স্টেক হোল্ডারদের আবার পাছে কোনো ক্ষতি না হয় বা তাদের কোনো স্বার্থে আঘাত যাতে না আসে, সেই জায়গা থেকে তারা হয়তো স্ট্রংলি বলতে পারছেন না যে তারা কি করবেন। বাট আমার জায়গা থেকে বিসিবিতে 2টা পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে এই জায়গাগুলোতে এটা মন্ত্রণালয়ের নির্দেশনা বলেন বা সাজেশন বলেন, পরিবর্তন আনতে হবে। সেখানে গণতন্ত্র একটা ছিল, এবং যেই নতুন লিডারশিপ আসবে তাদের প্রতিও আমার এই ইয়াটা থাকবে। যেহেতু আগের বোর্ডটা ছিল একটা ভঙ্গুর বোর্ড, 10 জন ডিরেক্টর ছিল, এবং যারা কাউন্সিলর ছিল তারাও বিতর্কিত ছিল, অনেকেই পলাতক ছিল, পলাতক আছে এখনো। ফলে গঠনতন্ত্রের জিনিসটা সেরকম স্ট্রিক্টলি আগানো যায় নাই। বাট নতুন বোর্ডের আমার মনে হয় এই সুযোগটা আছে। যেটা আপনার কাছে আছে এটা তো হয়তো খসড়া, ওনারা যেটা প্রস্তুত করছিলেন, তো সেটা তো আরও অনেক ভ্যাটিং হওয়া, অনেক স্টেক হোল্ডার কনসালটেশন হওয়ার কথা, তারপরে হচ্ছে একটা ফাইনালের দিকে যাবে। তো গঠনতন্ত্রে অনেকগুলো আমার পড়তে হয়েছে কয়েকবার, যেহেতু পরিবর্তনের সময় ছিল প্রথমে দায়িত্ব নেওয়ার পরে। কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে খুবই বেসিক কিছু ভুল আছে, আবার কিছু জায়গায় মনে হয়েছে যে সভাপতির নির্ধারণ ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ রাখা হয়েছে। সভাপতির ক্ষমতা থাকবে, এখতিয়ার থাকবে, কিন্তু সেটার যথেচ্ছ ব্যবহার করার যে সুযোগটা গঠনতন্ত্রে মানে বিধিবদ্ধভাবে দিয়ে রাখা হয়েছে, সেটা থাকা উচিত না। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে পরিবর্তন সামনে লিডারশিপ এসে তারা করবেন, এবং এই কথাগুলো ওনাদের এখন থেকেই বলা উচিত, কারণ আপনার ম্যান্ডেটটা তো পেতে হবে হচ্ছে আপনার প্রতিশ্রুতির ভিত্তিতে। এবং সেই যা ভয় থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল। আপনি যদি এটার ব্যাখ্যা করার চেষ্টা করেন, তামিম যেমন সরাসরি বলছে অনিয়ম, সরকারি হস্তক্ষেপ, সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন, যে এগুলো নিয়মগুলো হচ্ছে, আপনি সেই জায়গাটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু তামিমের অভিযোগ মেইন ছিল আপনার দিকেই। কেউ যদি মানে সমীকরণ মোটা দাগে দাঁড় করায় যে ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি সরাসরি হস্তক্ষেপ করছে বিষয়টাতে, মানে ওইটা যদি আবারও একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। লঙ্ঘনের, সংবিধান লঙ্ঘনের যে কথাটা, আমরা সংবিধান রিইনস্টেট করতে চাইছি, লঙ্ঘন করতে চাই নাই। এবং মানে যেটা বলা হয়েছে আইসিসিকে জড়িয়ে, যে আইসিসির গাইডলাইন আছে যে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। সরকার আইসিসির গাইডলাইন অনুযায়ী সরকার যদি আইসিসি যেটা চায় সেটা বাস্তবায়নের জন্য হস্তক্ষেপ করে, তাহলে তো আইসিসির সমস্যা হওয়ার কথা না। সরকার যদি বিসিবির কনস্টিটিউশনটাকে রিইনস্টেট করার জন্য, নিয়মটাকেই পালন করার জন্য বিসিবিকে সহযোগিতা করে, সরকার তো তার ফেডারেশন, তার বোর্ড, এগুলোকে সহযোগিতা করাটাই তো সরকারের কাজ। এবং আপনি যদি উদাহরণ টানেন, পাকিস্তানে যিনি বোর্ড প্রধান আছেন উনি কিন্তু মন্ত্রী। আপনি যদি শ্রীলঙ্কায় লক্ষ্য করেন যে সেখানকার ক্রীড়া মন্ত্রণালয় টিমও দিয়ে দেয়। আপনি ভারতের বিসিসিআই এত বড় বোর্ড, সম্ভবত কালকে হয়তো বা নতুন সভাপতি হবে, আর কোনো প্রার্থী নাই, কিন্তু যাকে বলে দেওয়া হয়েছে তিনি এসছে, নমিনেশন ফর্ম জমা দিয়েছে। তো সরকারের বাইরে তো কোনো কিছু হতে পারে। তো আমরা তো তাদের থেকে অনেক বেশি ডেমোক্রেটিকভাবে বোর্ডের বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে যতটুকু এখতিয়ার আছে সেটা প্রয়োগ করছি। আপনি বললেন যে শ্রীলঙ্কা, পাকিস্তানের হোম মিনিস্টার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমাকে অনেকে বলছিল বোর্ডের প্রেসিডেন্ট হইতে, কিন্তু আমি বলছি ভাই এটা আমার কাজ না। হতে চান নাকি ভবিষ্যতে? আমি কখনো হতে চাই না। আমার পোর্টফোলিওটা ডিফারেন্ট। ক্রিকেট ইজ নট মাই পোর্টফোলিও। শুধু একটা চেয়ার দখল করে রাখা, একটা পরিচয়ের জন্য ইয়ে করে রাখা, এটা আসলে কোনো মানে এটা কোনো ভালো মানুষের এটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই আসলে আমার মনে হয়। তো আমি সবসময় বেস্ট অ্যাভেলেবল পার্সন যে হতে পারে বোর্ডের জন্য তাকে খোঁজার চেষ্টা করেছি, এবং তাদেরকেই মানে খুঁজেছি আর কি। এবং সামনের দিনও আমার সুযোগ থাকলে আমার জায়গা থেকে আমি বেস্ট পার্সনগুলোকেই স্পোর্টসে কাজ করার সুযোগ করে দিতে চাই, কারণ ওইটা ওনাদের কাজ, ওইটা আমার বা যে এটার সাথে সংশ্লিষ্ট না তার কাজ না। তো আমরা আমাদের আশেপাশে যারা আছেন, যেই দেশগুলোর বোর্ড আছে, তাদের থেকে অনেক বেশি গণতান্ত্রিক, যেটা আমরা আগের সরকারের সময়ও ছিলাম না। আপনারা জানতেন যে কোনো ক্যান্ডিডেট ছাড়া নির্বাচন হচ্ছে, এবার তো ক্যান্ডিডেট আছে। এবার দেখেন যে বিসিবির ইতিহাসে মনে হয় সর্বপ্রথম
কাউন্সিলর বোধহয় 180 না 90 জন, কিন্তু আজকে মনোনয়ন ফর্ম তুলেছেন 60 জন। তো 1/3, এটা আমরা এর আগে দেখেছি ডাকসু নির্বাচনে। দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে এবং ভোটের প্রতি, গণতন্ত্রের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, যে 60 জন মনে করছেন যে তারা ডিরেক্টর হতে পারবেন। আগে তো আমরা এরকম দেখি নাই। আগে তো ওই অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে আসছে, শেষ পর্যন্ত 7 থাকবে তো আছে আমরা দেখেছি। অনেকে ভাবে যে সমঝোতা হলে তো কমে যাবে, যেটা সমঝোতা বিষয় না। আমার মনে হয় এখানে যে ইয়াগুলো কনস্টিটিউশনালি যে শর্তগুলো আছে, সেই শর্তের কারণে অনেক কমে যাবে। কারণ আপনার প্রস্তাবক থাকা লাগবে, আপনার দেখা যায় একটা জেলাতে, কিছু জেলা যেমন সিলেটে কাউন্সিলরই 5 জন, তা আপনার প্রস্তাবক 1 জন লাগবে এবং আপনার সাক্ষী 1 জন লাগবে। আবার সে আরেকজনের প্রস্তাবক এবং সাক্ষী হইতে পারবে না, ফলে দাঁড়াতেই পারবে 1 জন আলটিমেটলি। মানে ফর্ম যদিও হয়তো 3-4 জন তুলেছেন, কিন্তু দাঁড়াতে পারবেন কিন্তু আলটিমেটলি 1 জন, কারণ প্রস্তাবক এবং সাক্ষী তো মিলাতে পারবে না কেউ। ফলে এটা শেষ পর্যন্ত এই কারণেই, মানে বিধিবদ্ধ নিয়মের কারণেই এটা শেষ পর্যন্ত কমে আসবে, যেটা হয়তো আগামীকাল বা পরশু ফাইনাল কালকে হচ্ছে জমা, তারপরে ফাইনাল হবে আরো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো এটা আরো যথেষ্ট কমে আসবে বলে আমার ধারণা। মানে কালকেও হয়তো কমে যাবে, অনেকে জমা দিতে পারবেন না আপনি যে নিয়মের কারণে। সেই জায়গাটায় আপনার আরেকটা বিষয় আছে, আপনার নিয়ে অনেক বেশি, আপনিও অনেক কথা শুনেছেন। আপনি ফারুক ভাইকে নিয়ে এসেছিলেন, বলতেই হবে, মানে আপনি নিশ্চয়ই তাকে ক্যাপাবল মনে করেছিলেন বলে ফারুক আহমেদ এসেছিলেন ক্রিকেট বোর্ডে। অনেক কাজও করেছেন, স্বীকার করতে হবে, কারণ সেই সময়টা যে দেশের পরিস্থিতি ছিল, যে লিগগুলো তিনি চালু করেছেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিংবা প্রিমিয়ার ক্রিকেট, মানে বিপিএল এর কথাও যদি বলি, ওই সময় কে বিনিয়োগ করবে? ম্যাক্সিমাম ক্লাব আমরা জানি বেক্সিমকোর আন্ডারে তারা চলে গেছেন, দেখবেন না, কিন্তু কোনো ক্রিকেট কিন্তু বন্ধ ছিল না ওই সময়। কিন্তু যেভাবে ফারুক ভাইকে সরানো হয়েছিল ওই সময়টা, ফারুক আহমেদকে, এটা নিয়ে অনেক সমালোচনা আছে, তার প্রতি অনাস্থার কথা বলা হয়েছে, কনস্টিটিউশন অনাস্থার কথা নেই। আপনি এই জায়গাটা কি মনে করেন, যে এখন কি মনে করেন যে ওইভাবে সরানোটা একটু ভুল ছিল ওই সময়? কনস্টিটিউশনে অনাস্থার কথা নেই, কিন্তু অনাস্থার ভিত্তিতে তো ওনাকে সরানো হয়নি। তদন্ত রিপোর্টও ছিল। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি আমরা করেছিলাম বিপিএল নিয়ে, সেটার রিপোর্টের ভিত্তিতে। অনাস্থা অবশ্যই একটা নিয়ামক হতে পারে, কিন্তু সেটা কোনো সিদ্ধান্ত গ্রহণের ইয়া ছিল না। এবং আপনি যদি দেখেন, আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে অপসারণ করি নাই। আমরা নিয়মের মধ্যে থেকে, কনস্টিটিউশনের মধ্যে থেকে এনএসসির পরিচালক হিসেবে যে মনোনয়ন শব্দটা তো খুব স্পষ্টভাবেই বোঝা যায়, যে মনোনয়ন দেওয়ার এখতিয়ার যার, মনোনয়ন ফিরে নেওয়ার এখতিয়ারও মন্ত্রণালয়ের ছিল, এবং সেই এখতিয়ার অনুযায়ী কিন্তু, তো সেই পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম কিংবা কনস্টিটিউশন আমরা লঙ্ঘন করিনি, এবং সেটা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছিল, কোর্টেও টেকেনি স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা কোনো প্রকার। তারপরে বোর্ডে আমরা মনোনয়ন দিয়েছি আরেকজনকে, বোর্ড সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেছে। বুলবুল ভাই নির্বাচিত হয়ে এসেছেন, ফারুক ভাইও নির্বাচিত হয়ে এসেছিলেন প্রথমে। তো প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করা অপসারণ, দ্যাট ওয়াজ নট দ্য কেস। তো আমরা এই বিধিবদ্ধ ইয়ার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেছি। তবে এটা জাস্ট আমাদের একটা সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন ছিল, পুনর্বিবেচনা ছিল, যে আমরা যাকে ডিরেক্টর হিসেবে মনোনয়ন দিয়েছি, পারফরমেন্স বলেন এবং বিপিএল বলেন, অন্যান্য সব কিছু মিলিয়ে আমরা সে সময় মনে করেছি যে সেই মনোনয়নটা আমাদের উইথড্র করা উচিত, এবং আমরা সেটা করেছি। এবং বোর্ড ওয়াজ নট, খেলাগুলো চলেছে, ফারুক ভাইয়েরও, মানে প্রত্যেকটা মানুষের তো ভালো দিক খারাপ দিক সবই আছে। ফারুক ভাই খুব অ্যাক্টিভলি কাজ করতেন, আমি যেটা দেখেছি। যে আপনি যে বললেন যে বিপিএলটা আয়োজন করতে পারা একটা টার্মোয়েলের পরে, তারপর ডিভিশনের ক্রিকেটগুলো চালু করতে পারা, কিন্তু বোর্ডটা অ্যাজ এ টিম আকারে ওয়ার্ক করছিল না। মনে হচ্ছিল যে একজনই কাজ করছেন, এবং স্বেচ্ছাচারিতার অনেকগুলো বিষয় এসছে। তো সেই জায়গা থেকে তখন আমরা আমাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেছি। কিন্তু সেই ফারুক ভাইকে প্রশ্নটা এই জন্য করছি, যে ফারুক ভাইয়ের কথা কিন্তু আবার শোনা যাচ্ছে। ফারুক আহমেদের ক্লাব থেকে তিনি কাউন্সিলর হয়েছেন, ইলেকশন, আজকে তিনি মনোনয়নও নিয়েছেন সম্ভবত, মানে ইলেকশন করছেন তিনি, আবার হয়তো বিসিবিতে ফিরবেন তিনি। মানে সেই জায়গাটা তখন কি দাঁড়াবে, কনফ্লিক্ট করবে কিনা? উনি তো নিষিদ্ধ না, উনি তো ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ না, এবং নিয়ম অনুযায়ী একজন কাউন্সিলর ইলেকশন করতেই পারেন। ও যদি নির্বাচন করে প্রেসিডেন্ট হন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেখানেও আমাদের কিছু বলার থাকবে না। এটা নির্বাচনের প্রক্রিয়া। আমরা আমাদের নমিনেশনের ক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়েছি। তখন একজন যদি নির্বাচিত হয়ে আসেন, তার ব্যাপারে তো আমাদের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করে যাওয়া। তো ওনাকে তো আর কোনো কোথাও থেকে, কোনো জায়গা থেকে নিষিদ্ধ করা হয় নাই। ফলে আমি এটা ওয়েলকাম করি যে উনি এখনও আগ্রহী কাজ করতে, অ্যান্ড এটাই প্রফেশনাল অ্যাপ্রোচ হওয়া উচিত। এবং আমার মনে হয় যে
এই যে আমাদের ক্রিকেট অ্যারেনায় কাজ করার ক্যাপাসিটি যাদের আছে সবাইকে যদি আপনি দেখেন ক্রিকেট বোর্ডের কতগুলো বড় বড় ডিপার্টমেন্ট আছে, এগুলো চালানোর জন্য তো আপনার যোগ্য লোক লাগবে। ফলে তারা যদি সবাই আসেন তাহলে তো একটা বেস্ট বোর্ড হয়, এবং তারা যদি একসাথে কাজ করতে পারেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হতে বেশি দিন লাগবে না। কিন্তু আমি প্রশ্নটা এখানে করে রাখছি, তারা আমরা বিরতি নিব একটা এই জায়গাটায়, যে যোগ্য লোক আস্তে আস্তে মানে এমন একটা বোর্ড যদি হয়ে যায় অনেক বেশি যোগ্য লোক, 25 জনের যোগ্য লোক চলে আসছে, কে কোথায় কাজ করবে? আমরা তো বাংলাদেশের সিস্টেমটা জানি, বেশি যোগ্য লোক থাকলে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে, সংখ্যা তৈরি করে। আপনি সেই সংখ্যা দেখেন কিনা আমরা সেই বিরতির পরে এটা নিয়ে আলোচনা করবো বাস্তবে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সাথে আরও কিছু স্পোর্টস নিয়ে কথা বলবো, নিশ্চয়ই আমাদের বিরতির পরে সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি আসলে আমাদের সাথে পুরো স্পোর্টস নিয়ে কথা বলছেন, বিসিবি নিয়ে একটু বেশি কথা আসছে। আর আসিফ ভাই, যেটা নিয়ে যাওয়ার আগে কথা বলছিলাম আপনার সঙ্গে, যে অনেক লোক, যোগ্য লোক যদি অনেক বেশি হয়ে যায়, 20-25 জন, আমরা শুনতে পাচ্ছিলাম অনেক ক্যাপ্টেন, অনেক রাজনীতিবিদদের সন্তানেরাও কিন্তু বিসিবিতে ইনভলভ হওয়ার চেষ্টাটা করছেন। তারা যদি শেষ মুহূর্তে আসেনও, মানে ওইখানে একটা ভয় থাকে কিনা অনেকগুলো লোক থাকলে? আমার মনে হয় সবাই যদি ক্রিকেটের জন্য কাজ করতে চান এবং বাংলাদেশের ক্রিকেটকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান এবং সবার লক্ষ্যটা যদি এক থাকে, তাহলে এটা বড় কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষত অ্যাটলিস্ট 10টার উপরে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আছে, সেগুলোতে কাজ করার বিষয় আছে। আবার অনেকে এমন আসছেন যারা হয়তো সেভাবে সময়ও হয়তো দিতে পারবেন না বা আসতে চাচ্ছেন, এরকম অনেকে আছেন। তো ক্যান্ডিডেট তো অনেক আছে, শেষ পর্যন্ত দেখা যাক যে কারা আসেন বা কারা আসেন না। তো অনেক কিছু ডিপেন্ড করছে এর উপর, এবং তারপরে প্রেসিডেন্ট অবশ্যই যেই পোর্টফোলিওর জন্য যোগ্য, যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি তাদেরকে সেভাবে অ্যাসাইন করবেন। কিন্তু সেই জায়গায় কোনো নারীর কথা কিন্তু খুব একটা শোনা যাচ্ছে না। বলা হয় যে বিসিবি নারী বিদ্বেষী নাকি। কাউন্সিলর আমি জানি না কয়জন কাউন্সিলর, হয়তো 2-3 জন কাউন্সিলর থাকতে পারেন, নারী পরিচালক নেই কখনো। আপনাদের যদিও এনএসসির যে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, এখানে জেসি আপার কথা আছে, এখানে সেখানে নাম আছে, মানে এই জায়গাটা আপনার মনে হয় কিনা? আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম যে অন্তত একজন হলেও নারী থাকার প্রয়োজন, যেহেতু প্র্যাকটিসটা নেই এখানে, তো এটা অ্যাজ এ প্র্যাকটিস আসলে চলে আসছে। তবে আমরা অনেকে কাউন্সিল করেছি, বাট আমরা যোগাযোগ করার পরে জানতে পেরেছি তিনি আম্পায়ারিং করেন, এবং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে হয়তো আমরা এটা না হলে আমরা হয়তো বিবেচনা করতাম। তাহলে কি এনএসসির ওই কাউন্সিলরশিপও চেঞ্জ আসতে পারে? কাউন্সিলরশিপ থাকতে তো সমস্যা নেই, বা ডিরেক্টর হতে গেলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করে। এবং তিনি আমাদের মানে মুখ উজ্জ্বল করছেন, অনেক ভালো করছেন, এবং ফিউচারটা অনেক বেশি আছে। শুধু তাই না, আমাদের দায়ও নিতে হবে আসিফ ভাই, সেটা হচ্ছে যে আমাদের মেয়ে টিম ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে, জ্যোতিরা এখন এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছে, তাদের প্রথম ম্যাচ আছে। মানে ওই খবরটা কেউই আসলে ওইভাবে রাখতে চান। আমি বললাম আমারও দায় আছে, আমাদের গণমাধ্যমেরও দায় আছে। সেই জায়গায় মানে আপনিও নিশ্চয়ই জানেন যে টিম আছে এখানে, কিন্তু উইশ করার ব্যাপার থাকে, চারদিক থেকে একটু মেয়েরা বোধহয় পিছিয়ে, কিন্তু অর্জনের দিক দিয়ে কিন্তু আমাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন কিন্তু আমাদের মেয়েরা। হ্যাঁ, অবশ্যই এখানে এটা হচ্ছে প্র্যাকটিসটাই এরকম যে গণমাধ্যম বলেন বা ফ্যান বলেন কিংবা নীতি নির্ধারক, সবারই এদিকে নজরটা একটু কম থাকে। এক্ষেত্রে আমাদের নারী ফুটবল দল তাদের যোগ্যতা এবং তাদের খেলার তাদের পারফরমেন্সের কারণে সেটা সবার নজরটা আসলে তাদের দিকে নিতে পেরেছেন, এটা তাদেরই অ্যাচিভমেন্ট আমি বলবো। তবে ক্রিকেট দলের ক্ষেত্রে সেটা আবার নেই, সেটা তুলনামূলক কম। তো আমি বিসিবি এবং বাফুফে বোথ লিডারশিপকেই বলেছি যে নারী দলে, জাতীয় দলে যারা খেলেন বা পুরো ইকোসিস্টেমের মধ্যে যারা জড়িত আছেন, তাদের স্যালারি থেকে শুরু করে বাকি বিষয়গুলোতেও একটু, যদিও সমান সম্ভব না, তারপরেও একটা জাস্টিস যাতে আমরা করতে পারি সেরকমভাবে একটা পরিবর্তন আনার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। চেষ্টা করার জায়গাটা আমরা করছি। তবে সেক্ষেত্রে দেখা গেছে এই যে যেমন গণমাধ্যমের নজর কেন থাকে না, কারণ সেখানে টিআরপি নেই। তো এই বাস্তবতার জায়গাগুলোতে অনেক জায়গায় আটকে যায়। আর একটা কথা, ক্রিকেটারদের কথা বলছিলেন আপনি, গতকাল একটা ইন্টারভিউতে আমি যদি ভুল না করে বলেছেন, বর্তমান ক্রিকেটাররা যে কাজটা করেছে বিসিবির ইলেকশন নিয়ে, তারা অনেকে স্ট্যাটাস দিয়েছে, এবং আপনি চুক্তিভঙ্গের কথা বলছেন, কোড অফ কন্ডাক্টের কথা বিষয় আছে। যদি সব ক্রিকেটার করেছেন তা না,
কিন্তু এর প্রেক্ষাপটে আপনি যেহেতু একটা জায়গায় আছেন, এর পেছনের কথাও নিশ্চয়ই জানেন, কোথা থেকে আসছে, কে নির্দেশনা দিচ্ছিল এই বিষয়গুলো। না, আমি এই জায়গায় একটু অ্যাফ্রেড যে যখন ফ্যান হিসেবে ক্রিকেট দেখেছি, গত 2 বছর আগে তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ভাইয়ের কথিত দ্বন্দ্ব, যেটা এভাবেই ফ্যানরা ডিফাইন করে বা গণমাধ্যম, সেখানে আমরা দেখেছি যে ক্রিকেটারদের মধ্যে যে দলাদলি বা একজনের পক্ষে একজন, আরেকজনের বিপক্ষে একজন, এগুলো নিয়ে মিডিয়ায় ওপেনলি কথা হচ্ছে। দিস ইজ নট এ প্রফেশনাল অ্যাপ্রোচ। এটা একটা বোর্ড বা একটা টিম যেটা এত হাই লেভেলে খেলে, তাদের প্রফেশনালিজমের স্তর এত নিচে হইতে পারে, এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য। এবং যারা এগুলো করান তাদের এটা শেম ফিল করা উচিত যে আমি কি করছি, একবার পিছনে তাকে দেখা উচিত যে আসলে প্রথমত অফিসিয়ালি এটা তো কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হচ্ছে, এবং তারা যেই চুক্তিতে আছেন, যারা চুক্তিতে আছেন রানিং প্লেয়ার হিসেবে বিসিবির সাথে, ওটা স্পষ্ট আছে যে বোর্ড নিয়ে তারা কথা বলতে পারবেন না, এবং এটা হওয়া উচিতও না। তারা তো এই চুক্তিটা ভঙ্গ করতে পারেন না। তো এক্ষেত্রে যেহেতু নির্বাচন চলছে, তারপরেও আমি বোর্ডে যারা সামনেও আসবেন লিডারশিপে, তাদেরকেও বলবো এই বিষয়গুলোর ক্ষেত্রে আরও স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণ প্রফেশনালিজম না থাকলে এবং প্লেয়ারদের মনোযোগ যদি বিসিবির নির্বাচন বা বিসিবির কোন ডিরেক্টর কী করছে সেটার দিকে নিবদ্ধ হয়, তাহলে তার খেলার আসলে কি হবে। তো এই জায়গাটাতে আরও সতর্ক হওয়া প্রয়োজন, এবং এই জায়গাটাতে নীতি নির্ধারকদের আরও কঠোর হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং যারা এটা করছেন তাদেরকে একটা জিনিস আহ্বান করতে পারি যে একটু রিথিঙ্ক করেন যে এইটার প্রভাবটা আসলে কোথায় পড়ছে। এটা আপনি আপনার ইগো থেকে করছেন বা ইয়া থেকে করছেন হয়তো, কিন্তু আলটিমেটলি এটা বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এবং প্লেয়ারদের এই কাজটা যে ফ্যানরাও খুব ভালোভাবে নিয়েছে তেমনটা কিন্তু না। আমি কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে কপি পেস্ট পোস্ট, এটা তো খুব রেসপেক্টফুল জেস্টার ফ্যানদের পক্ষ থেকেও পাওয়া যায়নি। আপনি যেটা বলছিলেন যে আসলে অনেক কিছুই মানে আছে, সেটা হচ্ছে যে বিপিএল নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছিল, সেদিন আপনাদের সাথে আলোচনা হচ্ছিল। বুলবুল ভাই এই শোতেই বলেছেন, যদিও আপনি এই বিষয়টা জানেন না তদন্তের রিপোর্টে কি আছে, কিন্তু আমরা গণমাধ্যম হিসেবে যে টুকটাক শুনেছি, অনেক বড় বড় নাম আছে এখানে, কর্মকর্তার নাম আছে, প্রতিষ্ঠানের নাম আছে, সেগুলো মানে এই তদন্ত কমিশনের রিপোর্টটা ধরেও যদি আগানো যায়, অনেক কিছু কিন্তু বের করা সম্ভব। আপনার কি মনে হয় যে নতুন কমিটি যারা আসবে, এটা তাদের মেইন দায়িত্ব হবে না যে ওইটাকে কাজ করা? অবশ্যই এই ক্ষেত্রে ফিক্সিং কিংবা এই ধরনের প্র্যাকটিসগুলোকে 100% এলিমিনেট করা প্রয়োজন যদি আমরা স্পোর্টসকে সামনের দিকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। তো এই ক্ষেত্রে আমার নতুন কমিটি যারা আসবে তাদের প্রতি অনুরোধ, সাজেশন অবশ্যই থাকবে যে যেন এই তদন্ত রিপোর্টটাকে খুব স্ট্রিক্টলি আমলে নেওয়া হয়, এবং যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত সবার শাস্তিটা নিশ্চিত করা হয়, এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, যাতে করে পরবর্তীতে কেউ এই ধরনের কার্যক্রমের সাথে আর জড়িত না হয়। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছেই করছে, সেদিন আপনি আমাদের সঙ্গে একটা আলোচনায় বলছিলেন যে সাবেক মানে একজন যাকে আপনি উদযাপন করতেন, ভালোবাসতেন, এরকম ক্রিকেটের একটা কাজে আপনি খুব শকড হয়েছেন, লজ্জায় পড়েছিলেন। আমি আবার পরে আপনারই প্রশ্ন ধরেই বুলবুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি বিপিএল এর কোনো ক্রিকেটার নাকি, যে বিপিএল এর স্বাধীন বলছে। তখন বুলবুল ভাই আমাকে বললো যে উনি তো এটা জানেনই না, এই তদন্ত কমিশন রিপোর্ট উনি জানেন না, এটা অন্য কোনো বিষয় হয়ে থাকবে। না, সেটা রিপোর্ট তো রিসেন্টলি এসছে, সেটা আরো আগের একটা ঘটনা। প্রথম দিকেই আমি এরকম একজনের ব্যাপারে আমি জানতে পেরেছিলাম, এবং সেটা মানে আপনার দায়িত্বে আসা পর আমরা সেটা মানে ভেরিফাই করেছি, এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক ব্যথিত হয়েছি। তবে স্ট্রাকচারালি এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে আর কি। আমরা এটা পার্সোনালি তো এই বিষয়গুলো জাজ করা বা ব্যবস্থা নেওয়াটা প্রফেশনাল অ্যাপ্রোচ হবে না। তো এখন যেহেতু একটা রিপোর্ট এসছে, ওই রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট ধরে আগালেই আমার মনে হয় বেশি। আপনি যে রিপোর্ট পেয়েছিলেন ওই XYZ কে নিয়ে, সেটা কি কোনো মানে ক্রিকেট সংক্রান্ত নাকি মাঠের বাইরের কোনো ঘটনা? সেটা ক্রিকেট সংক্রান্ত, এবং আপনারা জানেন হয়তো যে এটা এক ধরনের ওপেন সিক্রেট যে অনেক ইন্টারন্যাশনাল ফিক্সিং সার্কিট আছে, সেগুলোতে জড়িত থাকার সংক্রান্ত। আপনার রাষ্ট্রীয় যে মাধ্যম আছে, সংস্থা আছে, তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জানতে পেরেছে। এবং বিষয়টা হচ্ছে বিপিএলও এসেছিল, যে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও দুটা দলের মধ্যে কথাবার্তা এসেছিল। অনেক সময় দেখা যায় কি যে আপনি আবারও এই কনস্টিটিউশনে ফেরত যেতে হয়, আসলে ক্রিকেটারকেও অনেক সময় বলির পাঠা মারানো হয় আমরা, কিন্তু যে ক্লাব কর্মকর্তা কাজগুলো করেন ভোটিং রাইটসের জন্য, ওই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, সাহসকই দেখাতে পারে না।
তাতে হচ্ছে যে আসল কিন্তু সে করে যাওয়া হয় না কখনো। এটাই এই যে প্রথমে বললাম, এটাই আমাদের মানে বড় সমস্যা, যে যারাই বোর্ডে নির্বাচিত হয়ে আসতে চান, এই যে ফ্রেমওয়ার্কের কারণে তাদের একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে তাদের প্রতি, যারা এখানে এই ইল প্র্যাকটিসগুলো করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তো আমার মনে হয় এবার যারা নির্বাচিত হয়ে আসবেন তারা ওই গার্ডসটা অ্যাটলিস্ট দেখাবেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থনটা থাকবে কেউ যদি এই কাজে, এই কঠিন কাজে হাত দেয়। আমরা আসলে দর্শকদের কিছু প্রশ্নের কাছে যেতে চাই, খুব কমন প্রশ্ন অনেকেই করছে, সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান, আপনার দুটো অবস্থা, নিশ্চয়ই বাংলাদেশে তিনি অন্যতম সেরা ক্রিকেটার, একই সঙ্গে তার রাজনৈতিক যে পরিচয় ছিল সেটা একটা বিষয়। অনেকে ভাবে যে আপনি সাকিবের সাথে অনেক দ্বন্দ্ব, আপনি সাকিবকে আসতে দিচ্ছেন না, ব্যাপারটা এরকম। কিন্তু আমার ব্যক্তিগত একটা জায়গা জানা আছে, এই সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে আপনি অনেক সহযোগিতা করেছেন। তিনি যে পাসপোর্ট ইউজ করছেন, সব জায়গায় ঘুরছেন, মানে অ্যাজ এ ক্রিকেটারের জায়গায় আপনি তো তাকে কখনো বোধহয় যতটুকু সহযোগিতা করার আপনি বোধহয় করেছিলেন তাকে। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ওনার পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল। উনি সেটা পাকিস্তান থেকে যখন খেলে আসলেন এনএসসির কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে জেনারেল পাসপোর্টে যাওয়া, কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আপনি যখন পজিশনে থাকেন না তখন আপনি ইউজ করতে পারবেন না। তো সেটার ক্ষেত্রে এনএসসিতে উনি রিকোয়েস্ট করেছিলেন। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু এখানকার যে রাজনৈতিক বাস্তবতা এবং যে অনেকগুলো মামলাও আছে আমার মনে হয় যে দুদক সহ আরও কিছু প্রতিষ্ঠানে, এই জিনিসগুলোর সাথে তো ক্রিকেটের কোনো সম্পর্ক নাই, বা এই জিনিসগুলো সলভ করার দায়িত্বটাও আসলে আমার নেয়ার সুযোগ নাই। আপনার নামে বা আমার নামে যদি কোনো মামলা থাকে, আমি তো আই ক্যান নট উইথড্র ইট। এটা আমাদের যথাযথ প্রক্রিয়া আছে, আমাদের এখানে আইন আদালত আছে, কর্তৃপক্ষ আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাকেই সেটা আসলে মিনিমাইজ করতে হবে, তাকেই সেটা আসলে ফেস করতে হবে। তো সেই জায়গায় তো আমাদের আসলে করার সুযোগটা কম। তবে অ্যাজ এ ক্রিকেটার আমি, যদি উনি রাজনীতিতে যুক্ত না হতেন, অ্যাজ এ ক্রিকেটার ওনার বাংলাদেশকে আরও দেওয়ার অনেক কিছু ছিল, এবং ক্রিকেটারের পরেও ওনার বাংলাদেশকে দেওয়ার অনেক সুযোগ ছিল, এবং আমাদের ওনাকে বা মাশরাফি বিন মুর্তজাকে কাজে লাগানোর একটা সুযোগ ছিল। কিন্তু এই যে রাজনীতিতে জড়িয়ে পড়া এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, সেটার কারণে সেটা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। এবং এখান থেকে আমার পরামর্শ বা একটা আহ্বান থাকবে সকল ক্রিকেটারদের প্রতি, যে যেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছুর সাথেই, সেটা পলিটিক্স হোক বা কোনো এমন কোনো ব্যবসা হোক, যেটা যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে ব্যাটিং সাইডের সাথে অনেক ক্রিকেটার হয়তো অনেক সময় জড়িয়ে পড়েন, এগুলোর সাথে জড়িত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। আপনি কি সেই জায়গা থেকে তামিমকে নিয়ে ভয় পাচ্ছিলেন আবার কোনো পলিটিক্যালের সঙ্গে যিনি জড়াচ্ছেন কিনা, মানে ওই পলিটিক্যাল ব্যানারে ব্যবহার হচ্ছেন কিনা? এটা তো সবার ব্যক্তিগত সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। আমরা আহ্বান জানাতে পারি, এবং আমরা অ্যাজ এ ফ্যান হিসেবেও, অ্যাজ এ ক্রীড়া উপদেষ্টা হিসেবেও এটা বলতে পারি। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা চান যে তাদের প্রিয় ক্রিকেটার বা প্রিয় তারকা এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য তার বদনাম হতে পারে, এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য এই ধরনের বিব্রতকর পরিস্থিতি, যেটা মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের বিষয়ে হয়েছে, এটাতে যেন না পড়তে হয়। এটার ফ্যানদেরও একটা আর্জির জায়গা সবারই। এই জায়গায় আমরা আসলে অন্য ফুটবল নিয়ে একটু কথা বলছিলাম, প্রফেশনাল ক্লাব প্রফেশনের কথা, আমাদের একটু অন্য প্রসঙ্গেও যেতে হবে। একই সঙ্গে যে বলি, শুটিংয়ের একটা প্রশ্ন এসেছিল আপনাকে করতে হয়, যে আপনি বলছেন শুটিং ফেডারেশনের কমিটি দিতে দেরি হচ্ছিল, শুটিং ফেডারেশনের অস্ত্রগুলো অন্য কাজে ব্যবহার করা হয়েছে কিনা জুলাই আন্দোলনের সময়, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছিল। সেটার কি কোনো সলিউশন হয়েছে কিনা শেষ পর্যন্ত? আমাদের কাছে এরকম কিছু রিপোর্ট ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় শুটিং ফেডারেশনের অস্ত্র, গোলা বারুদ ছাত্র জনতার উপর যেই হামলা, সেখানে ব্যবহৃত হয়েছিল, এবং সেই জন্য আমরা কমিটি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আমরা সাবধানতা অবলম্বন করেছি, সতর্কতা অবলম্বন করেছি, এবং শুটিং ফেডারেশনের যেই অস্ত্র আছে সেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, এবং আরও সামনের দিনে এটাকে আরও নিরাপদে রাখার বিষয়ে আমরা কাজ করছি। এবং আমার মনে হয় যে সামনের সময়ে শুটিং ফেডারেশনে যারাই দায়িত্বে থাকবেন তাদের উচিত হবে যে ফেডারেশনে এমন নেতৃত্ব যেন না আসতে পারে যারা আবার এই জিনিসটার
পুনরাবৃত্তি ঘটান বা মিসইউজ করেন। আমরা আসলে ফুটবল নিয়ে একটু কথা বলতে চাই। ফুটবল টিম খুব ভালো করছে, নেতৃত্বরা অনেক বেশি ভালো কাজ করছেন, তাবিত আওয়াল সহ পুরো টিম যেভাবে কাজ করছেন, কিন্তু তারপরও যেভাবে মাঠে খেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘাস কাটছে, এদিকে প্রিমিয়ার লিগ ফুটবল হচ্ছে, খুব পীড়া দেয়। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাকেও ভাবায়, বাংলাদেশের মাঠ সমস্যা কীভাবে সমাধান করবেন। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসে ভাই, ফিরে এসে এই বিষয়ে আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে হচ্ছে, তারপর নিশ্চয়ই আবারও কথা হবে ক্রীড়াঙ্গনে আরও অনেক বিষয় নিয়ে। দর্শক, কথা বলছিলাম আমাদের ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি আসলে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আছেন। একই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েই তিনি কথা বলছিলেন। আসিফ ভাই, যাওয়ার আগে যে বিষয়টি বলছিলাম যে ফুটবল মাঠের অবস্থা আমাদেরকে খুব পীড়া দেয়, নিশ্চয় আপনাকেও ভাবায়। এটা আসলে সমাধান, আমরা জানি অনেকগুলো মাঠ আপনি অলরেডি দিয়েছেন, কিন্তু লিগগুলো এইভাবে চলছে, মানে আপনার ভাবনাটা কি আসলে? আমরা তো রাতারাতি আসলে ফ্যাসিলিটিস এবং গ্রাউন্ডস এমন একটা জায়গা যেখানে রাতারাতি খুব ভালো জায়গায় পৌঁছানো আসলে সম্ভব না, কারণ এটার সাথে অনেক ইনভেস্টমেন্ট জড়িত, ইনফ্রাস্ট্রাকচার জড়িত। একে তো ইনভেস্টমেন্ট বের করাটা একটা মুশকিল কাজ, কারণ আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট খুবই অল্প, যেটা অপ্রতুল। আমি বলবো সারা দেশের যেই অ্যাসেট এনএসসির আছে, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট করতেই বাজেটটা লেগে যায়। তো উন্নয়ন নতুন করে করাটা একটা চ্যালেঞ্জ, এবং এই অ্যাসেট ম্যানেজমেন্ট না হওয়ার কারণেই আমাদের বিভিন্ন স্টেডিয়ামের অবস্থা প্রায় ব্যবহার অনুপযোগী, যেগুলো আমরা ব্যবহার উপযোগী করার চেষ্টা করে যাচ্ছি নিয়মিত। তো এটা এই ক্ষেত্রে সরকারের বিশেষ নজর এবং বিশেষ সহযোগিতা প্রয়োজন, এবং বাজেটের ক্ষেত্রে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা আছে সেটা একেবারেই অপ্রতুল। এটা যদি অ্যাটলিস্ট আরও 3x হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের বর্তমান বাস্তবতায় কিছুটা ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং এক্ষেত্রে আমি দায়িত্বে আসার পরে দেখলাম যে আমাদের বাফুফের কোনো হোম গ্রাউন্ড নাই, খেলতে হচ্ছে বসুন্ধরা কিংস এরানায়। তো তখনই আমি খোঁজ নেওয়া শুরু করলাম যে বাফুফেকে কোথায় কোথায় হোম গ্রাউন্ডের ব্যবস্থা করে দেওয়া যায়। ঢাকা স্টেডিয়ামের কাজ চলছিল, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে সেটা বাফুফেকে হ্যান্ড ওভার করেছি। এবং এর বাইরেও বাফুফে 6টা স্টেডিয়াম চেয়েছে, 2টা আমরা নীতিগতভাবে অ্যাগ্রিড, এবং আরও গুলো নিয়ে আমরা কাজ করছি যে সেটা দ্রুত সময়ের মধ্যে বাফুফেকে আমরা একটা ফিডব্যাক দিব। তো আমাদের বিসিবি, বাফুফে বা অন্যান্য যে স্পোর্টসগুলো আছে, সবাইকে একেবারে আপ টু দ্য মার্ক না হলেও অ্যাটলিস্ট চলার মতো ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিসের সহায়তাটা করাটা উচিত। কারণ সেটা যদি আমরা না করতে পারি, আলটিমেটলি আমাদের অ্যাথলিটরা তাদের থেকে আমাদের যে প্রত্যাশা, ওই প্রত্যাশার পর্যায়ে আসলে পারফর্ম করতে পারবে না। আপনি যখন চাইনিজ একজন অ্যাথলিটের সাথে যখন বাংলাদেশে একজন অ্যাথলিট কম্পিট করেন, চাইনিজ ওই অ্যাথলিট কমপক্ষে 10 বছর বা 12 বছর বয়স থেকে একাডেমিতে ট্রেন্ড হচ্ছে, এবং তার যেই ফেসিলিটিস, তার যেই বায়োমেকানিক্স বা হচ্ছে স্পোর্টস সায়েন্সের যেই সাপোর্টটা সে পায়, সেটা তো মানে নোহোয়ার নিয়ার যে আমাদের কাছাকাছিও নেই। তো তার সাথে বাংলাদেশের অ্যাথলিটটা জিতে আসবে, এই প্রত্যাশাটা রাখাটাই প্রথমত ভুল। তো তাকে তো আগে ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের তৈরি করে দিতে হবে, ওই ইকোসিস্টেমটা তাকে তৈরি করে দিতে হবে, তারপর তার থেকে আমরা সেই প্রত্যাশাটা করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিশেষ নজর থাকা প্রয়োজন, যেই সরকারি দায়িত্বে থাকে এই স্পোর্টসের দিকে। যদি আমরা স্পোর্টসে আসলেই কিছু করতে চাই, তাহলে এটা বিশেষ নজর আসলে স্পোর্টসে দেওয়া প্রয়োজন। আপনি যেটা বলছিলেন, আসলে কোনো কিছু করতে হলে সরকার থেকে বৃহত্তম জায়গা থেকে আসতে হবে, গুরুত্বটা দেয়া। আপনি ছোট সময় জেনে এসছেন, 1 বছর 1.5 বছর কাজ করছেন, এই জন্যই প্রশ্নটা করা, একান্ত ব্যক্তিগত প্রশ্ন। মানে আরও বড় প্রেক্ষাপটে নিশ্চয়ই স্পোর্টস নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান, সেই জন্য কাজ করতে চাইলে তো রাজনীতিতে আসতে হবে, তাই তো? সরকারে আসতে হবে। আমাদের তো এই বিগত 1 বছরের সময়ে অনেক কাজ করতে হয়েছে অ্যাডহক বেসিসে। এই যে সারা দেশে অ্যাটলিস্ট 200-300 অ্যাডহক কমিটিও দিতে হয়েছে। আবার অনেক স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে, কাজ করেছেন, ক্রীড়া নীতিমালা কাছাকাছি চলে গেছে নিয়ে আমরা কাজ করছি, এবং পলিসির জায়গায় আমরা কিছু কাজ করার চেষ্টা করছি, যেটা আসলে লং রানে বাংলাদেশের স্পোর্টসকে একটা সাপোর্ট দিবে। যেমন একটা 10 ইয়ার্স ভিশন তৈরি করা, যে 10 বছর আমরা কি আপনি কোথায় দেখতে চাই। আপনি যে কোনো রাজনৈতিক দলের স্পোর্টস সম্পাদকের দায়িত্বে যারা থাকেন, বা স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যারা সম্ভাব্যভাবে আসবেন নির্বাচনের পর, তাদের ভিশনটা কি? 10 বছর পরে সে স্পোর্টসটাকে কোথায় দেখতে চায়, বা মিনিস্ট্রি 10 বছর পরে ক্রিকেটে কি অর্জন করতে চায়, ফুটবলে। আমাদের ওই ভিশনটাই কিন্তু নাই।
যে কারণে আমরা আসলে বারবার পিছিয়ে যাই। আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসতে চাই কিনা ভবিষ্যতে অবশ্যই আমি যদি কাজ করার সুযোগ পাই, স্পোর্টস নিয়ে কাজ করার একটা আগ্রহের জায়গা থাকবে, যেহেতু কাজ করেছি 1 বছর, এবং 1 বছরে আমার মনে হয় যে স্পোর্টসের অনেক আদ্যপান্ত আমি নিজেও নতুন করে শিখেছি, জানাশোনা হয়েছে, এখানকার স্টেক হোল্ডারদেরকে আমি চিনতে পেরেছি, এবং সামনের দিনে যদি নীতি নির্ধারণী কোনো পর্যায় থেকে স্পোর্টসে সহযোগিতা করা যায় সেটা অবশ্যই আমি করব। তবে আমরা পলিসিগতভাবে কিছু ভিশন সেট করতে দিয়ে যেতে চাচ্ছি, এবং কিছু এমন কাজ শুরু করে দিয়ে যেতে চাচ্ছি যেটা লং রানে বাংলাদেশের স্পোর্টসকে আসলে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তার মানে আপনি কি খুব শীঘ্রই রাজনীতিতে দেখা যাবে, রাজনীতির মাঠ? ছাত্র রাজনীতিতে তো ছিলাম, এবং স্বাভাবিকভাবেই জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে আমাদের কাছ থেকে, এবং আমাদের এই এত শহীদ আহত যাদের জীবন এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই দায়বদ্ধতা, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই আমার মনে হয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। সেটা কি খুব তাড়াতাড়ি? কবে হবে বা কি হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি আছে, দেখা যাবে। অনেকে বলছিল যে খুব দ্রুতই হয়তো আসিফ ভাই জয়েন করবে পার্টিতে দায়িত্ব ছেড়ে। সে বিষয়টা এখনো প্রক্রিয়াধীন আছে। এখানে সরকারের ভেতরে আমার সিদ্ধান্তের বিষয় আছে, কোন পার্টিতে জয়েন করব সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। তো অনেকগুলো বিষয় এখনো ফিগার আউট হয়নি, তো এখনই বলাটা অনেক দ্রুত বলা হয়ে যাবে। মানে এখনো আমার এটা খুব বাংলাদেশে সবকিছুতে এক ধরনের, এই যে প্রথম যেটাতে শুরু করেছিলাম যে খেলা কোন দিকে যাবে আমরা আসলে বুঝতে পারি না, যেটা ম্যাচ হেরে যাচ্ছি, এরকম পরিস্থিতি। রাজনীতি করছেন এটা শিওর, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে করবেন সেটা এখনো শিওর না। এটা অনেক সিদ্ধান্তের বিষয় আছে, এবং বাংলাদেশ তো এখন একটা টার্মোয়েল পরিস্থিতি, একটা বিশেষ পরিস্থিতি অতিক্রম করছে, এবং এই সময় আসলে কখন কি হয় বলা একটু মুশকিলই। আমরা চেষ্টা করব অবশ্যই যেটাতে শুরু করেছিলাম বিসিবি ইলেকশন, সেই জায়গা থেকে আপনার অনেকে এই জায়গা নিয়েও অনেকটা শঙ্কা করেছে, যেহেতু সামনে একটা রাজনৈতিক সরকার আসবে বাংলাদেশে, আপনারাও সরকারও প্রতিশ্রুতিবদ্ধ, একটা নির্বাচন সামনে হবে, সেই জায়গায় নতুন সরকার আসবে। বিসিবির এই ইলেকশনটা যারা হবে, আমরা দেখেছি অতীতে যে পরিচালকরা অতীতে ছিল না, 10 জন মিলে বোর্ড চলেছে, যারাই নির্বাচিত, আপনার কি মনে হয় কোনো কনফ্লিক্ট তৈরি করতে পারে ওই নতুন গভর্নমেন্টের সাথে? এখানে তো যারাই আসছেন এখানে তো ফ্যাসিবাদী সেরকম কেউ আছে বলে আমার মনে হয় না, যাদের আসলে পালিয়ে যেতে হয়েছিল 5ই আগস্টের পর, তো সেরকম কেউ তো এখানে আছেন বলে আমার মনে হয় না। যারা আসতে চাচ্ছেন এখন পর্যন্ত, কারা আসবেন সেটা আমরা জানি না, সেটা দেখা যাবে। তবে এখানে আমার মনে হয় যে যদি যারাই বাংলাদেশের নেতৃত্বে আসবেন রাজনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে, কারা আসবেন আমরা জানি না, তো তারা যদি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করতে চান, তারা সেখানে কোনো ধরনের নিয়মের বাইরে গিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না বলে আমার প্রত্যাশা থাকবে। এবং আমার মনে হয় যে বর্তমানে যারা প্রার্থী হচ্ছেন তারা তো বেস্ট অ্যাভেলেবল পারসন ফর ক্রিকেট বাংলাদেশে যারা প্রার্থী হচ্ছেন, তো আপনি পরিবর্তন করে কাকে দিবেন? বা এই আইসিসির গাইডলাইন, বিসিবির কনস্টিটিউশন, এটা ভঙ্গ করে আপনি বাংলাদেশকে কোনো জটিলতার মধ্যে ফেলবেন কিনা? আমাদের সময়টাতে যে পরিবর্তনগুলো করতে হয়েছে সেটা আমরা সবগুলোই নিয়ম মেনে নিয়মতান্ত্রিকভাবে করার চেষ্টা করেছি, এবং আইসিসির সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি যাতে করে কোনো ভুল বোঝাবুঝি না হয়। সেটাও খুব টেকনিক্যালি করার বিষয় আছে। তো আমার এটাই প্রত্যাশা থাকবে যে যারা নির্বাচিত হয়ে আসছেন বা আসতে চাচ্ছেন তারা বেস্ট অ্যাভেলেবল পারসন ফর বাংলাদেশ ক্রিকেট। আপনার ছোট্ট করে যদি এই জায়গায় আরেকটা বলেন, আমরা শেষ দিকে এসেছি যে অনেকে 15-20 বছর ধরে ক্রিকেট বোর্ডে থাকেন, কনস্টিটিউশনে এরকম কিছু উল্লেখ নেই, বা একজন সভাপতি দীর্ঘদিন থাকছেন, আপনি কি আপনি একবার প্রস্তাবও করেছিলেন, এটা কি বলবেন যেই নির্বাচিত হোক? আমরা তো নীতিগতভাবে আমাদের যেই 55টা ফেডারেশন, সেই ফেডারেশনগুলোতে কেউ 2বারের বেশি ইতিমধ্যে থাকলে তাদেরকে আর অ্যাডহক কমিটিতে আমরা একই পদে রাখিনি। তো একই পদে আসলে 2বারের বেশি থাকাটা উচিত না, তাহলে স্বৈরাচারী অবস্থাটা তৈরি হয় এবং কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, এবং প্রফেশনালিজম তো থাকেই না, যেটা আগের বোর্ডে আমরা দেখেছি। সিলেকশন করে দিচ্ছে মন্ত্রী, তো এরকম বোর্ডও আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা বিসিবির কনস্টিটিউশনে ইনক্লুড করা যেতে পারে, অবশ্যই আইসিসির সাথে একটা কনসালটেশনের ভিত্তিতে, যাতে করে তাদের গাইডলাইনের মধ্যেও থাকে। বাট এনএসসি থেকে আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা
অন্যান্য ফেডারেশনগুলো যেগুলো এনএসসি সরাসরি আমরা একদম শেষ সময়ে আছি, আমাদের প্রোডাকশন থেকে বলছে শেষ করতে হবে। আপনার একদম মানে একটা কথা জানতে চাই, বিসিবিজি নির্বাচন হচ্ছে 6 তারিখে নির্বাচন হওয়ার কথা, অনেক শঙ্কা ছিল, অনেকে বলেছেন অ্যাডিক কমিটি, বাট বাস্তবতা ইলেকশনের দিকে যাচ্ছে, মানে আপনি নিশ্চয়তা দিচ্ছেন কেন এখানে কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে? অবশ্যই। এখন পর্যন্ত যদি আমাদের অ্যাকশন দেখেন, মন্ত্রণালয়, ইলেকশন কমিশন, বর্তমান বিসিবি, কোনো জায়গায় কোনো প্রকার এমন কিছু করা হয়নি, কোনো কাউন্সিলরকে বিতর্কিতভাবে বাদ দেওয়া হয়নি বা এমন কিছু করা হয়নি যেটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এবং এমন কোনো শঙ্কা আমার মনে হয় না এখন যারা নির্বাচন করবেন প্রার্থীরা, গত 2 দিনের যদি আপনি মুভমেন্ট দেখেন, এমন কোনো সংখ্যা তারাও কেউ জানিয়েছে বলে আমি দেখিনি গত 2 দিনে। তো সামনের দিনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সম্পূর্ণ হস্তক্ষেপ মুক্ত, বিতর্কহীন একটা নির্বাচন যেন হয়। এবং আরেকটা জিনিস আমরা চেষ্টা করব, আমরা বিগত সময়ে শুনেছি যে ভোট কেনা বেচা থেকে শুরু করে নানা ধরনের অ্যাক্টিভিটি নির্বাচনকে কেন্দ্র করা হয়, সেটাও আমরা আমাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের মাধ্যমে আমরা দেখব যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, সেটাও আমরা চেক করার চেষ্টা করব। একটা সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, নিরপেক্ষ, হস্তক্ষেপ মুক্ত এবং একটা উদাহরণ দেওয়ার মতো একটা নির্বাচন আমরা আয়োজন করতে চাই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই, আপনি আসছেন, সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে পাবো, যেখানেই থাকেন, যে দায়িত্বে থাকেন, যেভাবেই থাকুন, আসিফ মোহাম্মদ এগিয়ে যান। আপনি নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যে উদাহরণটা তৈরি করতে চান, আমরা আশা করি আপনি সেটা তৈরি করতে পারবেন। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। ক্রিকেট মাঠেও যেমন বাংলাদেশ জিতবে, একই সঙ্গে মাঠের বাইরে যে ইলেকশন চলছে, নিশ্চয়ই এখানে শেষ পর্যন্ত যেই জিতুক ক্রিকেটটা যেন জয়ী হয়, সেই প্রত্যাশা। দেখা হবে আগামী শনিবার একই সময়।